আজ তৃষার বাসর রাত। ফুলে ভরা বিছানায় এক হাত ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে তৃষা। পারিবারিকভাবে বিয়েটা হয় ওর। বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড তৃষা, কারণ বিয়ের পর বরের সাথে প্রেম করবে বলে কোনো রিলেশনে জড়ায়নি। তৃষা খাটের উপর বসে মনে মনে ভাবছে আজ ওর বর ওকে ভালোবেসে বুকে জড়িয়ে নিবে। তৃষা অধীর আগ্রহ নিয়ে ওর বরের জন্য অপেক্ষাতে আছে বাসর ঘরে। কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও কারো খোঁজ খবর না দেখে তৃষা একটু বিরক্ত বোধ করতে লাগলো। একসময় আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তৃষা। তৃষা খাট থেকে নামার সাথে সাথে কেউ ঝুম করে রুমে ঢুকে দরজা লক করে দিল। আর তৃষা ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলো কে কে বলে। তৃষা আর কারোর কোনো সারশব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলে দেখলো তার বর শুভ তার দুপা জড়িয়ে আছে। শুভর এমন কাণ্ড দেখে তৃষা বলল, আরে আরে আপনি এসব কি করছেন? পা ছাড়ুন, আপনি পা ধরে আছেন কেন? শুভ পা ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমার বড় আর মায়ের জোড়াজুড়িতে আমার বিয়েটা করতে হয়েছে। শুভর মুখে এমন কথা শুনে তৃষা অবাক হয়ে শুভর দিকে চেয়ে থাকে। শুভ আবারও বলতে লাগলো, আসলে আমি ইভাকে খুব ভালোবাসি। আমরা 3 বছর মোবাইলে প্রেম করে তারপর একটা রেস্টুরেন্টে একদিন দেখা করি। আমি আর ইভা একটা রেস্টুরেন্টে বসে আছি। মোবাইল ফোনে প্রেমিকার সাথে 3 বছর প্রেম করার পর আজ আমাদের প্রথম দেখা। প্রেম করার পর থেকে মনে মনে ভাবতাম ইভা দেখতে সুন্দর হবে, কিন্তু সত্যিকারের দেখার পর বুঝলাম আমি ইভাকে যতটা সুন্দরী কল্পনা করেছিলাম ইভা তার চেয়েও বেশি সুন্দরী। আমি তো মনে মনে মহা খুশি। ইভা বলল, চুপচাপ বসে আছো যে? মোবাইলে কথা বলার সময় তো আমার কান ঝালাপালা করে দাও। ইভার কথা শুনে আমি একটু লজ্জা বোধ করলাম। তারপর বললাম, না আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না। জীবনে প্রথমবার তো তোমার সাথে দেখা করতে এসেছি, তাই হয়তো এমন নার্ভাস ফিল করছি। দ্বিতীয়বার যখন আসবো তখন দেখবে আর এমন হবে না। আমার এমন সরল ভাষার কথা শুনে ইভা হাহা করে হাসতে লাগলো। ইভা যখন হাসছিল আমি তখন নির্বাক দৃষ্টিতে ইভার দিকে তাকিয়েছিলাম। কখনো কল্পনাও করিনি ইভাকে হাসলে যে এত সুন্দর লাগে। আমি ইভার হাসির মাঝেই বললাম, ইভা তুমি আমাকে ভালোবাসো তো? আমার কথা শুনে হাসি থামিয়ে ইভা বলল, যদি ভালো না বাসতাম তাহলে কি তুমি ডাক দিলেই চলে আসতাম? ইভার কথা শুনে আমার মনের ভেতর আনন্দের ঝড় বইতে লাগলো। নিজেকে পৃথিবীর মধ্যে সেরা ভাগ্যবান মনে হচ্ছে। আমার মতো ভাগ্যবান পৃথিবীতে মনে হয় আর একজনও নেই। তারপরও আমরা রেস্টুরেন্টে একটার পর একটা গল্প করে চলেছি। একদিন আমি বেডরুমে শুয়ে শুয়ে ইভার সাথে ফোনে কথা বলছিলাম। এমন সময় আমার ছোট বোন আমার রুমে প্রবেশ করে। আমার ছোট বোন প্রিয়াকে দেখে ফোনটা কেটে প্রিয়াকে ধমক দিয়ে বললাম, এই তোকে কতদিন বলেছি কারো রুমে ঢুকতে গেলে তার অনুমতি নিয়ে তারপর ঢুকতে হয়। এই কথাটা কি তোর মনে থাকে না? আমার কথা শুনে প্রিয়া হাসতে হাসতে বলল, আরে ভাই রাখো তোমার অনুমতি, বাড়িতে তো এলাহি কাণ্ড ঘটে যাচ্ছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি হয়েছে সরাসরি বলে এখান থেকে বিদায় হ। আমার বোন প্রিয়া একটা অট্ট হাসি দিয়ে বলল, ভাইয়া তোমার বিয়ের সম্বন্ধে এসেছে। বড় ভাইয়া তো মেয়ের পরিবারের ডিটেলস শুনেই রাজি হয়ে গেছে, আর মা বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলার জন্য। আমার ছোট বোন প্রিয়ার মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি আমার মা ভাইয়া বা পরিবারের সবাইকে বলে দেব যে আমার ইভার সাথে একটা সম্পর্ক রয়েছে, নাকি না? আমাকে এমন চিন্তিত দেখে আমার ছোট বোন প্রিয়া বলল, ভাইয়া আর এত চিন্তা করে লাভ নেই, যা হবার তা কিন্তু ফাইনাল হয়ে গেছে। বলেই প্রিয়া আমার রুম থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে আছেন ঘটক ফাহিম ও আমার মা ইমা বেগম। অন্য পাশে বসে আছে আমার বড় ভাই বাবু ও প্রিয়া। ঘটক ফাহিমকে আমার মা বলল, দেখুন ঘটক সাহেব, আমি চাচ্ছিলাম এত আয়োজন না করে খুব সাদাসিদের মাঝে বিয়ের কাজটা সেরে ফেলতে, আর আপনি তো বুঝতেই পারছেন আমি বেশি সময় নিতে চাচ্ছি না এই ব্যাপারে। আমার বড় ভাই বাবু বলল, আম্মা তুমি যে কি বলো না, এসব কাজে তাড়াহুড়ো করতে নেই। আর তাছাড়া আমাদের বাড়ির শেষ বিয়ে, একটু জাঁকজমক আয়োজন না করলে কি হয়? এমন সময় আমি ড্রয়িং রুমে প্রবেশ করে প্রিয়ার পাশে বসলাম। আমাকে দেখে আমার মা বলল, এই তো ঘটক সাহেব, আমার ছোট ছেলেও চলে এসেছে। এখন আপনার যা বলার খোলাখুলি ভাবে বলতে পারেন। ঘটক ফাহিম বলল, আপা এখন তো আর কোনো কথাই বাকি নেই, কথা তো সবই শেষ, এখন শুধু শুভক্ষণের অপেক্ষায়। ঘটকের কথা শুনে আমি বললাম, মা আমি এ বিয়ে করতে পারবো না। আমার কথা শেষ না হতেই আমার বড় ভাই বাবু বলল, তোর কথায় এখন আর কিচ্ছু হবে না, এখন যা হবে আমার কথাই হবে। বলে আমার বড় ভাই বাবু রুম থেকে বেরিয়ে গেল। আমার মা ইমা বেগম বলল, তুই যদি এ বিয়েতে এখন কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করিস তাহলে এর পরিণাম কি হবে তা আমি জানি না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। বলে মা ইমা বেগম রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আমার বোন প্রিয়া আমার পাশে বসে হাহা করে হাসতে লাগলো। আমি বেলকনিতে দাঁড়িয়ে রাতের বেলায় ইভার সাথে ফোনে কথা বলছিলাম। এমন সময় আমার ভাই বাবু বেলকনিতে প্রবেশ করে আমাকে ফোনে কথা বলতে দেখে বড় ভাই বাবু বলল, যা কথা বলার বলে নে, এরপর আর কথা বলার সময় পাবি না। ভাইয়ের গলা শুনে আমি তাড়াহুড়ো করে ইভার ফোনটা কেটে দেই। তারপর বললাম, ভাইয়া তুই যে কাজটা করছিস একদমই ঠিক করছিস না। দেখ শুভ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি তোর থেকে ভালো বুঝি, তাই আমাকে ঠিক বেঠিক বোঝাতে আসিস না। ভাইয়া তুই তো জানিস আমি এখন বিয়ে করতে প্রিপেয়ার্ড না, তাহলে কেন আমাকে জোর করে বিয়ে করাচ্ছিস? আমার বড় ভাই বাবু হাসতে হাসতে বলল, বিয়ে করতে যখন তুই প্রিপেয়ার্ড
টায়ার্ড না? তাহলে সারা রাত ফোনে কথা বলিস কার সাথে শুনি? ভাইয়ের মুখে এমন কথা শুনে আমি একটু লজ্জা পেয়ে যাই। লজ্জা পাওয়া কণ্ঠে বলি, হয়তো বন্ধু বান্ধবের সাথে কথা বলতে তুই আমাকে দেখেছিস, তাছাড়া তো আমি কারোর সাথে কথা বলি না। তাহলে তোর কোনো সমস্যা নেই, এখন থেকে আমি তোকে কথা বলার মানুষ এনে দিচ্ছি, আর বন্ধু বান্ধবের সাথে রাত জেগে কথা বলতে হবে না। কিন্তু ভাই আমি এখন বিয়ে করব না। তাহলে কাল থেকে গাড়ির চাবি আর ব্যাংকের কার্ডটা বাজেয়াপ্ত হয়ে যাবে, কথাটা মনে রাখিস। বলে ভাইয়া বেলকনি থেকে চলে যায়। রাতে বাসায় ফিরতে দেরি হয়। আমি খাবার টেবিলে একা একা ভাত খাচ্ছিলাম। আমার পাশের চেয়ারে মা ইমা বেগম বসে আছেন। আমার মা আমাকে বলল, দেখ শুভ, বিয়ের কেনাকাটা সবকিছু প্রায় শেষ। 2-1 দিনের ভেতরে আত্মীয় স্বজন যারা আছে সবার বাড়িতেই বিয়ের কার্ডগুলো দিতে হবে, হাতে কিন্তু একদম সময় নেই। আমি মায়ের মুখে এমন কথা শুনে বললাম, মা কোন রকম বিয়েটা ক্যান্সেল করা যায় না? আমি এখন বিয়ে করব না। আমার কথা শুনে মায়ের দুটি চোখ যেন রক্তের মতো লাল হয়ে উঠেছে। রাগান্বিত স্বরে মা আমাকে বলল, দেখ শুভ, তোর অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি, আমি আর নিতে পারছি না। সেই প্রথম দিন থেকেই তুই বিয়ে করবি না, বিয়ে করবি না, বিয়ে করবি না বলেই যাচ্ছিস। এদিকে বিয়ের কেনাকাটা সবকিছু হয়ে গেছে, এলাকায়ও জানাজানি হয়ে গেছে, আর তুই এখন বলছিস বিয়ে করবি না? না মা, বলছিলাম কি, বিয়েটা আর কয়েক বছর পরে করলে কি হয়? এখনো তো আমি ছোট রয়েছি, আর একটু বড় হয়ে না হয় বিয়েটা করি। আমার মুখে এমন কথা শুনে মা বলল, দেখ শুভ, অনেক হয়েছে তোর এমন ফাজলামো, আমি আর এসব নিতে পারছি না। তুই যদি এই বিয়েতে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করিস তাহলে আমার মরা মুখ দেখবি, কথাটা মনে রাখিস। বলে খাবার টেবিল থেকে চলে যান। এজন্যই আপনাকে আমার বিয়ে করতে হয়েছে, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি এখনো মনে প্রাণে আমার গার্লফ্রেন্ড ইভাকে ভালোবাসি। শুভর মুখে এমন কথা শুনে তৃষা মনে মনে ভাবতে লাগলো, জীবনে চাইলাম কি আর পাইলাম কি? কোনো হিসাবই তো বরাবর মিলছে না। কত স্বপ্ন ছিল, বাসর রাতে স্বামীর সাথে কত কথা বলবো, কত কিছু করব, কিন্তু আমার কিছুই হলো না। তৃষার আগে ক্ষোভে শুভর কলার টান দিয়ে খাটের উপর ফেলে দেয়। তারপর শুভর উপর উঠে বসে বলল, দেখুন, আপনি কাকে ভালোবাসেন না বাসেন সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনাকে বিয়ে করেছি, সো আমি আমার অধিকার চাই। যদি আপনি আমাকে আমার অধিকার না বুঝিয়ে দেন তাহলে আমি আমার অধিকার জোর করে আদায় করব। শয়তান মেয়ে বাসর ঘরে জোরাজুরি করে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, কারণ আমার মনের মাঝে ইভা ছাড়া আর কেউ নেই। মুন্নাকে এমন চুপ থাকতে দেখে তৃষা মুন্নার দুগাল চেপে ধরে ঠোঁটের মাঝে একটা কিস বসিয়ে দিল। সম্মানিত ভিউয়ার্স, এরপরই নবদম্পতির সংসার কেমন হবে জানতে হলে আমাদের সাথেই থাকুন। যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনায় মোশাররফ হুসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন ও প্রযোজনায় বরুণ আচার্য।